একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আছি মিছিলা ফারজানা। সবাইকে স্বাগত জানাচ্ছি গণমাধ্যমের খবরাখবর নিয়ে করা এই অনুষ্ঠানটি। আপনারা প্রতিদিনই নিশ্চয়ই দেখেন, আশা করছি আপনারা জানেন যে আমাদের সাথে থাকে প্রত্যেক দিনের যে সকালবেলার পত্রিকা সেগুলোর শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেই, প্রতি মুহূর্তের আপডেট হওয়া অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালগুলোর শিরোনাম জানিয়ে দেই, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সাথে সংবাদের বিশ্লেষকরা তো থাকেনি। আজকের একাত্তর জার্নালে যারা যোগ দিয়েছেন অতিথি হিসেবে তাদেরকে একটু পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন বাংলা ভিশনের প্রধান বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নাজমা শাহীন। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। মানে অনেক ঘটনাই তো আজকে বেশ ঘটনা রয়েছে আজকে সারাদিনে, তবে যেহেতু অধ্যাপক নাজমা শাহীন আজকে আছেনই, আমরা একটু শুনে নেই যে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশেষ করে পাবলিক কলেজগুলোর শিক্ষকরা এখন একাত্মতা ঘোষণা করেছেন এই শিক্ষক কর্মসূচির সাথে, সেটির শেষ খবর কি? এবং অধ্যাপক নাজমা শাহীন, আমি বিশেষ করে আসলে জানতে চাই যে এরপর কি ঠিক এই মুহূর্তে তো বলা যাবে না, কারণ এখানে হচ্ছে যে আমরা গতকালকেই পূর্ণ দিবস একটা কর্মবিরতি পালন করেছি এবং সেই কর্মবিরতি প্রথমবারের মতো আমরা পরীক্ষা বর্জন করেছি, যেটা আমরা দীর্ঘদিন ধরে যে জিনিসটা করছিলাম যে আমরা কখনোই পরীক্ষা বর্জন করছিলাম না ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে। কিন্তু আমরা যে গত 3.5 মাস ধরে যে আন্দোলনটি করে এসেছি, আমরা যে দাবিগুলো করছিলাম যে সপ্তম বেতন কাঠামো যেটা বৈষম্যবিহীন ছিল, এবং আমরা যে পত্রপত্রিকার মাধ্যমে কিংবা বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানছিলাম যে অষ্টম বেতন কাঠামোতে কিছু বৈষম্য আসবে, এবং বেতন কাঠামো ঘোষণার পরে আমরা দেখলাম যে আসলেই সেখানে কিছু বৈষম্য আছে এবং আমাদের কিছু হতাশা আছে, এবং এখনো কিন্তু সেটির ভালো করে আমাদের জন্য ব্যাখ্যা নাই। আমরা যে জায়গাটা আশঙ্কা করেছিলাম যে আমাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে একটা বৈষম্য হবে, সেই জায়গাটা কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না। আমরা এখনো বুঝতে পারছি না যে সেটা এই বেতন কাঠামো আমাদের বেলায় কিভাবে প্রযোজ্য হবে এবং সেখানে আমাদের শিক্ষকরা কতখানি মানে বলবো যে তাদের বেতন কাঠামো কতখানি নিচে নামবে আগের তুলনায়, সপ্তম বেতন কাঠামোর তুলনায়, সেই বিষয়গুলি এখনো পরিষ্কার। মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি তারা কোন জায়গায় নামবেন বা উঠবেন? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির বিষয়টা একটা, আর হচ্ছে বেতন কাঠামোটা আরেকটা। তা এখন যে বিষয়টা হলো যে আমরা তো দীর্ঘদিন ধরেই আন্দোলন করে এসেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা স্বতন্ত্র বেতন কাঠামো, এবং আমরা মানে একসময় আমরা কিন্তু 14 দলের নির্বাচনী ম্যানিফেস্টোতেও কিন্তু আমরা দেখেছি শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টা, এবং আমরা বারবার এই বেতন কাঠামোর যখন দাবি করছিলাম, এক পর্যায়ে কিন্তু আমরা মানে জানতে পারলাম যে পে কমিশন করা হলো, তারা এই বিষয়গুলো দেখবে, এবং আমরা একটা কিছুটা কিন্তু আশার আলো দেখেছিলাম। অধ্যাপক নাজমা শাহীন, একটা ছোট বিষয় আমি একটুখানি আপনার কাছে শুনে নিতে চাই, সেটা হচ্ছে এই যে স্বতন্ত্র বেতন কাঠামোর একটা দাবি আছে, মানে সেরকম যদি সত্যি স্বতন্ত্র বেতন কাঠামো করা হয় এবং সেখানে যদি দেখা যায় যে অধ্যাপকদের বেতন, যেইটি নিয়ে এখন প্রশ্ন এসেছে যে জেনারেলদের, সচিবদের বেতনের চেয়ে অনেক তাই বিশেষ করে 2 ধাপ অন্তত পক্ষে নিচে নেমে গেছে একজন সিনিয়র প্রফেসরের বেতন কাঠামো, যদি দেখা যায় যে স্বতন্ত্র বেতন কাঠামো করার পরও এই বেতনের পার্থক্যটা রয়ে যাচ্ছে, তাহলে কি আপনারা এটিকে মনে করবেন যে গ্রহণযোগ্য? না, অবশ্যই না। আমরা স্বতন্ত্র বেতন কাঠামো যখন দাবি করছি, আমরা কিন্তু আশপাশের দেশগুলোর যে বেতন কাঠামো আছে তার উদাহরণ কিন্তু তুলে ধরছি। সেখানে কিন্তু মেধাবী শিক্ষক, মেধাবী ছাত্র ছাত্রীদেরকে দেশে ব্রেন ড্রেন যাতে না হয়, বিদেশে যাতে চলে না যায়, নিজের দেশে থাকে এবং তার মেধাকে এখানে কাজে লাগায়, সেই কারণে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আশপাশের দেশগুলোতে কিন্তু শিক্ষকদের জন্য সেই ধরনের বেতন আকৃষ্ট করে তাদেরকে দেশে রাখার জন্য সেই ধরনের বেতন কাঠামো আছে। আমরা কিন্তু সেগুলোকেই সামনে তুলে ধরেছি আমাদের স্বতন্ত্র বেতন কাঠামোর ক্ষেত্রে। আমি আসছি আপনার কাছে, এই আলোচনা তো অনেকক্ষণই চলবে। মোস্তফা ফিরোজ দীপু, আমি যে প্রসঙ্গটি জানতে চাই যে অনেকদিন ধরে যেটি অধ্যাপক নাজমা শাহীন বলছিলেন যে অসমর্থিত সূত্রে আসলে গণমাধ্যমের মধ্যে দিয়ে অনেকদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম খসড়া যেটি করা হয়েছে অষ্টম পে স্কেলে, যে সেখানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেটি নিয়ে আসলে সরাসরি তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলতে শুরু করেছেন, বিভিন্ন সময় লেখালেখি করেছেন। মানে এখন যে পরিস্থিতিটা তৈরি হলো
সেটি কি মানে আপনার কাছে একজন একেবারেই শিক্ষকতার বাইরের মানুষ হিসেবে খুবই অস্বস্তিকর মনে হয় কিনা? মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছেন একেবারে নিজেদের একটি প্রয়োজনে, এরকম বোধহয় আগেও হয়নি কখনো। দেশীয় স্বার্থে এসেছে, জাতীয় স্বার্থে এসেছে, মানে দীর্ঘদিন পরে এই ধরনের একটা আন্দোলন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গেল, সেটা অনেক বছর পরে। মানে আসলে যে কোনো যুক্তিসঙ্গত দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে যে কোনো আন্দোলনটা হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার এবং এটা হয় বাঞ্ছনীয়, হওয়া উচিত। কিন্তু আমার কাছে কিন্তু একটুখানি আপনার সাথে একটু দ্বিমত করি যে হঠাৎ করে এত একবারে সর্বগ্রাসী আন্দোলনটার আগে মানে আর একটু প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। আর স্বতন্ত্র বেতন কাঠামো আপা বলছে, আমি আসলে এটা মনে করি যে শিক্ষকদের জন্য ওনারা যে পর্যায়ে মানে ইয়ে করেন, সব পেশার মানুষ তৈরি করেন ওনাদের হাতে, ওনাদের জন্য আসলে স্বতন্ত্র বেতন কাঠামোটাই দরকার। সেটার সাথে কিন্তু কোনোভাবেই তুলনা করা উচিত না। সে আমার একটা পেশার একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, তার একটা মর্যাদা আছে। সেটার সাথে যদি আমি হঠাৎ করে পুলিশের সাথে তুলনা করতে যাই, অন্যান্য সার্ভিস, এখন গভর্নমেন্টের হাতে তো অনেকগুলি উইং থাকে, সে তখন বোঝে যে কারটা ঝুঁকিপূর্ণ, কারটা কোনটা মর্যাদাপূর্ণ, যার যার অবস্থানে। সে আমার বেতন কম হলেই এটা মানে অমর্যাদাকর, এটা ভাবার কিন্তু কারণ নেই। আর শিক্ষকদের ওনাদের যে মর্যাদা, এবং ওনাদের হাতেই তো সবাই, ওনাদের মর্যাদাটা কিন্তু কোনোভাবেই টাকা দিয়ে পয়সা দিয়ে বেতন দিয়ে হবে না, এটাও কিন্তু মনে রাখা দরকার। সুতরাং কোনটা আসলে মর্যাদাপূর্ণ হবে, ওনাদের স্বতন্ত্র তালে বেতন কাঠামোটা কেন, তারও একটা ব্যাখ্যা থাকতে হবে। এই জন্য দরকার ছিল, আমি মনে করি যেটা সরকারের পক্ষ থেকে ভুল হয়েছে, ওনাদের পক্ষ থেকে আলাপ আলোচনাগুলো হয়েছে কিনা আমি যথাযথ জানি না, একটা লম্বা সেশনে আলাপ আলোচনা গুলো করা। কিন্তু সেটা যেমন আপনি যেমন প্রশ্ন করলেন, উনি বললেন যে স্বতন্ত্র বেতন কাঠামো, কিন্তু আবার তুলনা হবে, তাহলে তো তুলনা হবে না। স্বতন্ত্র হচ্ছে আমি আমার পেশার মর্যাদার জন্য। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। আমাদের আন্দোলনটা কিন্তু দীর্ঘদিনের। আমরা স্বতন্ত্র বেতন কাঠামোর যে দাবিটা তুলছি, সেটা কিন্তু গত অনেক কয়েক বছর ধরেই আমাদের এই দাবিটা, যে শিক্ষকদের জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, উচ্চশিক্ষায় যারা নিয়োজিত তাদের জন্য একটা স্বতন্ত্র বেতন কাঠামো। এবং আমরা সেখানে দেখছি যে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা তারা এখানকার যে বেতন কাঠামো কিংবা বিশ্ববিদ্যালয়ে যে বেতন তারা পায়, তারা অনেকেই বিদেশে চলে যাচ্ছে। এবং আমরাও যারা এই পেশায় আছি, এই বেতন কাঠামো দিয়ে আসলে যে ডিপার্টমেন্টের যে মেধাবী ছাত্রছাত্রী এত ভালো রেজাল্ট করছে, তারা বিদেশে যাচ্ছে এবং যে উচ্চশিক্ষা নিয়ে আবার দেশে ফিরে আসছে, এসে দেশের জন্য তারা কাজ করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা দীর্ঘদিন ধরেই এই দাবিটা করছি যে আমাদের শিক্ষকদের জন্য একটা স্বতন্ত্র বেতন কাঠামো, যে বেতনের পরে শিক্ষককে অন্য জায়গায় আবার তার সংসার চালানো কিংবা অন্য খরচ বহন করার জন্য, অন্য ব্যয় নির্বাহের জন্য অন্য কোথাও অন্য কোনো কাজে থাকতে হবে না। তারা যেন তাদের শিক্ষা এবং গবেষণায় সম্পূর্ণভাবে নিজেদেরকে নিবিষ্ট করতে পারে। আমি ঠিক আছে, তাহলে আমি একটু অবশ্যই মানে আমার কাছে একটা কোয়েরি, যে ধরেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকেই তো প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, সেখান থেকে তারা একটা মোটা অঙ্কের এমন কোন বেতন কাঠামো দিলে তারা অন্য জায়গায় যাবেন না, যার যার বিশ্ববিদ্যালয়ে মনোনিবেশ করবে? মানে এই ধরনের কি বাধ্যবাধকতা করাটাও কি সম্ভব বর্তমান কাঠামোতে? বর্তমান কাঠামোতে সম্ভব নয় না, মানে বর্তমান কাঠামোতে মানে পরিস্থিতি যেটা মনে করেন, ধরেন আপনি এখন মনে করেন একটা এখানে শিক্ষক পাচ্ছে 50,000 টাকা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সে 2 লাখ টাকা পাচ্ছে। এখন সে 2 লাখ আমি এই জায়গাটায় আমার মনে হয় কি যে আমি কয়েকদিন ধরেই, যেহেতু এই কাজটা আমরা প্রতিদিন করি, আমি কয়েকদিন ধরে অনেকের কাছ থেকে এই আপনি যে দুটো যুক্তি বলছেন সেই দুটো যুক্তি আমি শুনে আসছি। আমার আসলে অনুষ্ঠানটি কখনো সামনাসামনি এই ধরনের কথার সুযোগ হয়ে ওঠেনি। আমার প্রথমে নিজের মনে একটি কৌতূহল জাগ্রত হয়। প্রথমে আপনি বললেন যে কেন একজন সচিবের সাথে একজন শিক্ষক তার মর্যাদার তুলনা করবেন, শিক্ষকের মর্যাদা ভিন্নতর, শিক্ষক অন্যরকম ভাবে মর্যাদিত হন, কি মানে রেসপেক্টেড হন। আচ্ছা, এখন আমার প্রশ্নটি হচ্ছে যে ছেলেটি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে সেই ছেলেটি সর্বোচ্চ একটা সম্মান পাবে, সর্বোচ্চ সম্মানের পেশায় যাবে, নিজেকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাইবে একটি দেশের। তার মধ্যে তো কোনো দোষ নেই বা তার মধ্যে কোনো সেই চিন্তার মধ্যে অপরাধ নেই। তাহলে সে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে?
সে তো সচিব হতে চাইবে, সে তো মন্ত্রণালয়ে যোগ দিতে চাইবে। তো সেক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষার যে পরিবেশ, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো আপনার বেস্ট ছেলেটিকে মেয়েটিকে হারাচ্ছেন। মানে এটি কি কোনোভাবে অনুৎসাহিত করার না মেধাবীতম শিক্ষার্থীটিকে এই পেশায় আসার জন্য? না, একটা মেধাবী শিক্ষার্থী সে শিক্ষকতা পেশায় যাবে, না সচিব পেশায় যাবে, না পেশায় যাবে, এটা তো তার স্বাধীনতা। না, আমি বলছি যে ছেলেটিকে কি বা মেয়েটিকে কি কোনোভাবে অনুৎসাহিত করছি কিনা এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা, যে এই পেশা, কারণ সচিবের সম্মান নিশ্চয়ই বাংলাদেশে কম নয়। সচিবের কি ধরনের সম্মান পান, কি ক্ষমতা পান, সেটি আমরা না 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 না, তাহলে আপনি তো স্বতন্ত্র বেতন কাঠামো দরকার। তাহলে আপনি একটা বেতন কাঠামোর মধ্যে আপনি বলেন যে শিক্ষকরা হবে নাম্বার 1, সচিবরা হবে নাম্বার 2, এইভাবে আপনি ধারা করেন। না, সেটি তো চাইনি, নাম্বার 1 সেটা চাচ্ছে না। আমি বলছেন অন্ততপক্ষে শিক্ষকদের, আমি একমত, সেই কথাটা বলি না। না আপা, আমি একমত, আমি বুঝতে পেরেছি আপনারা চাচ্ছেন সপ্তম বেতন স্কেলে সেটি থাকুক। আমি চাচ্ছি, আমি বুঝতে পেরেছি আপনারা চাচ্ছেন একটা স্বতন্ত্র, যেটার সাথে তুলনা করার ব্যাপার না। এখানে ধরেন সাংবাদিকের বেতন কি হলো বা সচিবের কি বেতন বেশি কম হলো সেটা ব্যাপার না, ওনাদের জন্য একটা পৃথকে, আমি সেটার পরেই জোর দিচ্ছি। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, সেটা কিন্তু একটা কনফিউশন আমার মধ্যে, সেইটার পরিমাণটা কত হবে, এবং সেই ব্যাপারেই আমি বলছি যে আলাপ আলোচনার দরকার ছিল, যে আলাপ আলোচনায় আমি আবার পুরনো অবস্থানে ফিরে আসতে চাই। আমার একটা বিরতি নিতে হবে, আমরা এই আলাপেই ফেরত আসছি। আলাপ আলোচনা তো নিশ্চয়ই দরকার আছে, কিন্তু আমি এই জায়গাটিতে বারবারই প্রশ্নটি রেখে যেতে চাই জনাব মোস্তফা ফিরোজ, এবং আমি অনেকের কাছ থেকে শুনছি যে এই যে শিক্ষকের মর্যাদা বলে একটা অলীক বস্তু আমরা দেখতে পাই, সেই অলীক বস্তুটি আসলে কিভাবে বিশেষায়িত করা হবে, মূল্যায়িত করা হবে, কিভাবে একজন শিক্ষক মূল্যায়িত হবেন? যে কোনো একটি প্রতিষ্ঠান যখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হায়ার করতে চাই, আমরা তো হায়ারই করি যখন তার শ্রমটিকে, মেধাটিকে, দক্ষতাটাকে আমরা কিনতে চাই, তাকে আমরা সবচেয়ে বেশি টাকা দেই, তাকে গাড়ি দেই, তাকে বাড়ি দেই, টেলিফোন দেই, 2টো মোবাইল দেই। কেন দেই? তার মানে কি তার সম্মান খুব বেশি দিলেই আপনাকে ভাই সম্মান করি, আমার 5 জনের জায়গায় 10 জন বেশি সালাম দেয়, তাহলে কি তিনি আসবেন? আমার এই প্রশ্নটি রয়েই যাচ্ছে। বাংলা ভিশনের জায়গায় আপনাকে যদি অন্য কেউ বলে যে আপনাকে আরো ডাবল বেতন দেওয়া হবে, আরো বেশি সম্মান দেওয়া হবে, এবং সম্মান 5 জনের জায়গায় আরো 20 জন সালাম দেবে, আপনি যাবেন কিনা? এটি আমার জানার আগ্রহ রয়ে গেল। 71 জানলে ফিরে আসছি এই প্রশ্ন নিয়ে। খালেদা জিয়া, জামায়াত আর ডক্টর ইউনূস দেশের অপশক্তি হিসেবে কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। ঘরের শত্রু বিভীষণ অপশক্তি, তারাই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। শরণার্থী সংকট সমাধানে পথ খুঁজছে ইউরোপ, প্রায় 1.5 লক্ষাধিক মানুষকে আশ্রয় দেওয়ার প্রস্তাব। বেতনের সাথে ভ্যাট আরোপে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়া। সিম কার্ড যাচাইয়ের সুযোগ রেখে আজ থেকে শুরু হচ্ছে পুনর্নিবন্ধন, চলবে 3 মাস। 71 জার্নাল এবং আমি আছি আপনাদের সাথে মিথিলা ফারজানা, এবং আমার সাথে আছেন অধ্যাপক নাজমা শাহীন ও মুস্তফা ফিরোজ দীপু। আমরা যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের যে কর্মবিরতি চলছে, যে কর্মসূচি চলছে, সেসব নিয়ে আমরা কথা বলছিলাম। অধ্যাপক নাজমা শাহীন, আপনি বলছিলেন যে কেন একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন? না, আমি তার আগে আমাকে যেটা বলা হলো যে হঠাৎ করে আমরা এই ধরনের একটা প্রস্তুতি ছাড়া এরকম একটা আন্দোলনে নেমে গেলাম, সর্বাত্মক আন্দোলনে, এটা ঠিক না। আমরা 3.5 মাস আগে যখন প্রথম পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে 8ম বেতন কাঠামোতে যে বেতন কাঠামো তৈরি করা হচ্ছে, সেটা একটা বৈষম্যমূলক বেতন কাঠামো হবে, যেটা নাকি আগে 7ম বেতন কাঠামোতে 1 নম্বর গ্রেড ছিল সচিব, এবং আমাদের সিলেকশন গ্রেড প্রফেসর, মানে সিনিয়র প্রফেসর যারা, তারা একই ইয়েতে ছিল। পরবর্তীতে দেখা গেল যে 2টো ইয়ে করা হলো, একটা সিনিয়র সচিব আর একটা যেটা ক্যাবিনেট সচিব, তাদেরকে কিছু মানে আলাদা ভাতা দেওয়া হতো। এখন সেটাকে সেই বেতন কাঠামোর মধ্যে আনা হবে, এবং এই সম্পর্কে কিছু আমরা তথ্য পেলাম, যেখানে দেখা যাচ্ছে যে সিলেকশন গ্রেড বাদ দিয়ে দিলে আমাদের শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা 2 ধাপ 3 ধাপ নিচে চলে যাবে। এই ধরনের একটা সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক প্রথম পত্রিকায় বিবৃতি দেন।
তারপরে আমাদের যে কার্যকরী পরিষদ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ওনারা মিটিং করেন। এরপরে আমরা একটা সাধারণ সভা করি। সেই সাধারণ সভা থেকে আমরা কিছু কর্মসূচি নেই। সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে, সেখানে কিন্তু আমাদের সংক্ষুব্ধ এই ধরনের একটা বেতন কাঠামো আমরা কিন্তু চলছে, এই কর্মসূচি চলছে এবং এইটা কিন্তু ধারাবাহিকতা। আমরা কিন্তু একটি স্মারকলিপি দিয়েছি। শুধু আমি অধ্যাপক নাজমা শাহীন আপনার কাছ থেকে একটুখানি জেনে নিতে চাইবো, যেহেতু অধ্যাপকরা অনেকেই, প্রথম কথা হচ্ছে যে অধ্যাপকদের মধ্যে আসলে কতজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারেন, কারণ বেশিরভাগ অধ্যাপকরাই যে ধরনের বিষয়গুলোতে পড়ান সেগুলো সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেই। বিশেষ করে বাণিজ্য বিভাগের যে অনুষদের যে বিভাগগুলো রয়েছে সেগুলোই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেশি আছে। সুতরাং বাণিজ্য অনুষদের বাইরে যে বিশাল একটি অংশ রয়েছে তারা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেন না, এক। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা জনাব মুস্তাফা ফিরোজের কাছে আমার থাকবে, সেটি হচ্ছে আসলে মানে একজন ছাত্র যে 25-26 বছর বয়সে MA পাশ করে বা মাস্টার্স পাশ করে, স্নাতকোত্তর পাশ করে যিনি প্রথম শ্রেণীতে প্রথম হচ্ছেন, তিনি 12,000 টাকা মাসিক বেতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিযুক্ত হন। মানে তার পক্ষে কি করে সম্ভব এই ঢাকা শহরে সব ধরনের ব্যয়ভার বহন করে একটি ডিসেন্ট লাইফ, একটি ভদ্রচিত জীবন নির্বাহ করা? এবং সেক্ষেত্রে তাকে তো আসলে বাধ্য করা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। মানে একজন অধ্যাপক কেন চাইবেন, একজন সিনিয়র অধ্যাপক যে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে পড়াবেন, তিনি গবেষণা করতে পারবেন না, পাবলিকেশন করতে পারবেন না, লেখালেখি করতে পারবেন না, মানে তিনি এটা স্বেচ্ছায় করছেন, এটা ভাবার কি কারণ থাকতে পারে? না, সেটা তো কোনোভাবেই না। এবং আমি তো বলছি যে শিক্ষকদের আমাদের সমাজ কাঠামোতে এমনিতেই যে কোনো বিশ্বের, শ্রীলঙ্কা বলেন, ফিলিপাইন বলেন, ইউরোপে সবচেয়ে মানে প্রথম পেশা হিসেবে, মর্যাদা পূর্ণ পেশা হিসেবে শিক্ষকদেরকেই ধরা হয়। সেটার সাথে আমাদেরও সামঞ্জস্য থাকা উচিত, যদিও আমরা তাদের মতন করে সেই বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো না। আপনারা যেটা বলছিলেন যে বর্তমানে যেটা ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে। এই যে ভেঙে ফেলা হয়েছে, কোথায় সামঞ্জস্যটা থাকলো না সেই বিষয়ে আমার ধারণা যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যথাযথ আলাপ আলোচনাটা সরকারের যথাযথ জায়গাগুলোতে প্রপারলি হয়েছে কিনা। আমরা আজকে যেমন মোহাম্মদ নাসিম বলেছেন যে শিক্ষামন্ত্রীর সাথে আমরা স্মারকলিপি দিয়েছি শিক্ষামন্ত্রীকে, আমরা স্মারকলিপি, কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, শিক্ষামন্ত্রীর সাথে আমাদের এরপরে যেটা আমি এই ধারাবাহিকতাটা বলতে চাচ্ছি, এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটা আমাদের সমস্ত 36টা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক সমিতি ফেডারেশন আছে। সেই 36টা বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে এই ফেডারেশনের প্রোগ্রামে কিন্তু এখন এই আন্দোলনগুলো চলছে। এখন কিন্তু শুধু আর ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এখন কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় একত্রভাবে একটা তারা আন্দোলন বলেন কিংবা তারা মানে সবাইকে জানানোর জন্য, সেন্সিটাইজ করার জন্য তারা কিছু প্রোগ্রাম নিল। এবং সেখানে কিন্তু ধারাবাহিকভাবে তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছে, তারা ইউজিসি চেয়ারম্যানের সাথে দেখা করেছে, তারা অর্থমন্ত্রীর সাথে দেখা করেছে। এইভাবে করে কিন্তু সর্বক্ষেত্রেই এই স্মারকলিপিগুলো পৌঁছানো হয়েছে। আমাদের বক্তব্য সরকারের কাছে যায়নি, আমরা দুই পক্ষের সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা তার ফলাফল তো খুব বেশি দেখা যাচ্ছে না। ফলাফলটা মানে কি, তাদের বক্তব্য কি ছিল, তাদের কি যুক্তি ছিল, সেই বিষয়গুলি কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আসলে শিক্ষামন্ত্রী যখন আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ দেখা করেছেন, শিক্ষামন্ত্রী কিন্তু গণমাধ্যমে, আমি জানি না আপনারা কেন এটা মিস করে গেছেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে আমাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। এবং উনি কিন্তু বিশেষ করে আসলে অর্থমন্ত্রীর সাম্প্রতিক যে বক্তব্য সেটি নিয়ে শিক্ষকরা অনেক বেশি ক্ষুব্ধ হয়েছেন। তিনি ম্যানেজ করবেন শিক্ষকদেরকেও, আমলাদেরকে যেমন করে ম্যানেজ করবেন, এবং সেখানে যেমন বলেছেন, শিক্ষক বলেননি, ম্যানেজ করবেন যাদের স্টাফ বলেছেন। মানে শিক্ষকের পরিবর্তে ওখানে যখন উনি শব্দটা বলেছেন তখন আর শিক্ষক থাকেনি, উনি স্টাফ কথাটা উচ্চারণ করেছেন। অর্থমন্ত্রী আসলে এরকম বক্তব্যগুলি তো ক্ষুব্ধ হওয়ার মতনই, কিন্তু আবার এটাও সত্য যে ওনার অনেক শব্দ হঠাৎ করে বের হয়ে যাওয়ার
এটা হয়তো বয়স টয়স অনেকগুলি বিবেচনা করা যায়, সেটা বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে কারণেই হোক কিন্তু তার কথায় শিক্ষক সমাজ অবশ্যই যেরকম পর্যায়ে ওনারা যেখানে বঞ্চিত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন, সেই পর্যায়ে কথাটা আরো মানে না, এই যে কথাটা বলা হচ্ছে যে আমরা জ্ঞানের অভাবে আমরা এই ধরনের একটা আন্দোলন করছি, তাহলে আমরা নাকি জানি না যে পে স্কেলে আমাদের জন্য কি আছে আর কি নেই। তাহলে আমাদের কি অধিকার নেই পে স্কেলে আমাদের জন্য কি রাখা হলো আর কি রাখা হলো না সেটা জানা? আমি সেই জায়গাটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই জায়গায় আপনাদের সাথে গভর্নমেন্টের যথাযথ জায়গায় একটা পূর্ণাঙ্গ আলোচনা, সেই আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যেন একটা ধারাবাহিকতা নাই। আপনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলছেন, শিক্ষামন্ত্রী সমর্থন জানিয়েছেন, কিন্তু এখানে শিক্ষার ব্যাপার না, এখানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার আছে। অর্থমন্ত্রীকেও স্মারকলিপি দেওয়া হয়েছে না, স্মারকলিপি দেওয়াটাই বড় কথা না। আপনাদের এত বড় ফেডারেশন, এত শক্তিশালী সমিতি, এবং যেখানে অরাজনৈতিক, আমি বলবো যে এখানে আপনারা যারা আন্দোলন করছেন তারা তো এমন না যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা সরকার পতনের লক্ষ্যে আন্দোলন না। সুতরাং সহযোগী, সুতরাং এই অবস্থায় আপনাদের সাথে একটা অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ একটা পূর্ণাঙ্গ আলোচনা কেন হলো না, এটাই আমি মানে সেটা আমরাও বুঝতে পারছি না। আমি আসছি এই প্রসঙ্গে, কারণ আমি আরেকটু দেখতে চাই, সংবাদে আছে আমাদের হাতে, নো ভ্যাট গুলি কর তাই লেখা হয়েছে, কারণ আজকে গুলি চালানো হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। তেমন একটি খবর পাই আমরা, 26 ক্যাডারের আন্দোলন, 8ম পে স্কেলের বিরুদ্ধে 15 সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা। আন্দোলনরত শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, ভ্যাট প্রত্যাহার, আহত 20। ভয়াবহ আগুনে 30 কোটি টাকার সম্পদ ছাই, বাস ও অটোরিকশা ভাড়া যাত্রী প্রতিনিধি ছাড়াই নির্ধারণ করা হচ্ছে। খুবই ভয়ঙ্কর কথা, কারণ এখানে একমাত্র যাত্রীরাই আছেন যারা সবসময় ভুক্তভোগী হন। সেখানে আরেকটা জিনিস দেখছি, কে কত বেতন পাবেন নির্ধারণ করতে আরো 2 মাস সময় লাগবে, আরো 2 মাস। তার মানে ক্ষমা চাইতে মুহিতকে এই জায়গাটা আপনারা যেটা বললেন, আমার কাছে মনে হচ্ছে যে এখানেই বোধহয় মানে আসলে পূর্ণাঙ্গ ধোঁয়াশা রয়ে গেছে। এরপরে আলাপ আলোচনার স্কোপটা কিন্তু আছে, এমন না যে পদ রুদ্ধ হয়ে গেছে না। আজকে মোহাম্মদ নাসিম বলেছেন যে আপনারা প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে কথা বলুন, সব সংকট কেটে যাবে, তিনি তেমন প্রত্যাশা করেছেন। দেখা যাক, একটু পরের পত্রিকাটা দেখতে চাই। আমি এই প্রসঙ্গটি আরো কিছুক্ষণ আলাপ করতে হবে আমাদের অন্যভাবে, বলছি সেটি ভোরের কাগজ। আমি ছবিটি দেখে কিছু না পড়েই বুঝতে পারছি এরা শরণার্থী এবং তারা ঢুকছেন ইউরোপে। হাঙ্গেরির আশ্রয় কেন্দ্রে তারা থেকে পালাচ্ছেন, অভিবাসন প্রত্যাশীরা পালাচ্ছেন নিশ্চয়ই জার্মানিতে যাওয়ার জন্য। অভিবাসী সংকটে হিমশিম ইউরোপ, এবং সিম পুনর্নিবন্ধন রোববার থেকে শুরু, সেটিও আমরা আলাপ করতে চাই। প্রতিদিন ঢাকায় নামছে 317টি যানবাহন। এর চেয়ে বোধহয় কঠিন খবর ঢাকাবাসীর জন্য আর কিছু হতে পারে না। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ বাড়ছে, জাতিসংঘ দূতের মন্তব্য, সেটি হয়তো কিছুটা আমরা বুঝতেই পারছি খবর না পেলেও। ম্যাগি নুডলস নিরাপদ, দুঃখিত, আমার মনে হচ্ছে এটি খবর না, এটি বিজ্ঞাপন। এটি বিজ্ঞাপন, খুব নিচে ছোট করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, অত্যন্ত অনৈতিক বিজ্ঞাপন। যাই হোক, এরপর রয়েছে দৈনিক জনকণ্ঠ, হারিয়ে যাচ্ছে পশু পাখি। হঠাৎ করে দৈনিক জনকণ্ঠের পশু পাখি নিয়ে এত বড় করে 6 কলামের, 6 কলামের একটি হেডলাইন করেছে, দেখে একটু অবাকই লাগছে, কারণ অন্যান্য আরো খবর রয়েছে। নিচে দেখতে পাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, বিএনপি জামায়াতের লবিস্ট নিয়োগের ফলে জিএসপি বন্ধ, ইস্ট ওয়েস্ট ভার্সিটি শিক্ষার্থীদের অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও গুলি ছোড়ার অভিযোগ। এই খবরটিতে আসছি, ছোড়ার উপর একটা চন্দ্রবিন্দু হবার কথা। এই খবরটিতে আসছি এবং এই খবরের সাথে ব্যাপারে কথা বলবার জন্য বৃহস্পতিবারও মাঠে থাকবে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা, অর্থাৎ আজকে সকাল থেকে তারা আবার মাঠে থাকবে। এই খবর নিয়ে আসছি আমি আবু নাইম মেননের সাথে কথা বলতে, কারণ তিনি আন্দোলনরত একজন শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। তিনি আমাদের বাড়িধারা স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে, আবু নাইম মেনন। আপনি সকালেও আপনারা থাকবেন সেরকমই শুনছি, থাকবেন মানে কি শুধুই অবরোধ এবং অবস্থান কর্মসূচি? জি, আমরা প্রথম থেকেই শুধুমাত্র অবরোধ এরকম কিছু ছিল না, আমাদের মানববন্ধন ছিল আজকে সকালবেলা। আমরা একটা মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছিলাম, ও জায়গায় পুলিশ হঠাৎ করে অতর্কিতভাবে আমাদের উপর ঝাঁপায় পড়ে, লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস প্লাস রাবার বুলেট ছোড়ে। তখনও আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে শান্ত ছিল, কারণ তাদের দাবি শুধুমাত্র ভ্যাটের জন্যই ছিল, আর অন্য কোনো দাবি ছিল না।
এখন কি আরো দাবি যুক্ত হয়েছে? না, আমাদের আসলে আমরা স্টুডেন্টরা সবাই মনে করে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে হচ্ছে গিয়ে প্রচুর টাকা, হ্যাঁ প্রচুর টাকা পয়সা আছে, এরকম টাইপের একটা ধ্যান ধারণা থাকে। কিন্তু আসলে হয়তোবা কিছু সংখ্যক ফ্যামিলি এটা ব্যয় বহন করার মতো থাকে, অবস্থা থাকে, কিন্তু সবার তো নিশ্চয়ই থাকে না। তো আমরা এর জন্যই জাস্ট আন্দোলন এরকম কিছু ছিল না, জাস্ট মানববন্ধনটাই ছিল আমাদের মেন কর্মসূচি। তো ওইখানে যখন পুলিশ লাঠিচার্জ আর রাবার বুলেট ছোড়ে, তখন আমাদের ইস্টের সম্মানিত ডেপুটি রেজিস্ট্রার উনি সহ আরো স্টুডেন্টরা আহত হয়। তখনই স্টুডেন্টরা একটু ক্ষুব্ধ হয়ে ওঠে। এছাড়া আসলে আর কোনো আন্দোলন, আর কালকে আজকে থেকে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে, এবং আমরা অবশ্যই সরকারের এবং আমাদের প্রধানমন্ত্রীর দিকে অবশ্যই একটা আমাদের আবেদন থাকবে যে আসলে আমরা স্টুডেন্টরা যা পড়াশোনা করি, আমাদের ফ্যামিলি সবারই এই পরিমাণ ব্যয় বহন করার মতো অবস্থা থাকে না। অধ্যাপক নাজমা শাহীন, আপনার কাছে কিছু জানতে চাই। আমার একটা প্রশ্ন ছিল যে এই 7.5% ভ্যাট তো সব প্রাইভেট ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য, তাই তো? তো শুধু আমি দেখছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা এটা মানববন্ধন শুরু করেছে। অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে কি এই ধরনের কোনো কর্মসূচি তারা দিয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই, শুধু আমাদের না, আমাদের সাথে এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি। না, শুরুতে আমি বলছিলাম যে তোমরা যখন, আমি তুমি করেই বলছি, আমার নিশ্চয়ই ছাত্রের চেয়েও অনেক ছোট হবে, তো যখন তোমরা প্রথম কর্মসূচিটা নিলে তখন কি শুধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছিল, না তার সাথে আরো অন্য প্রাইভেট ইউনিভার্সিটি? আমাদের ভার্সিটির সামনে আমরা জাস্ট একটা মানববন্ধন আয়োজন করেছিলাম, যে সব স্টুডেন্টদের একত্রতা এটার মধ্যে ছিল, এবং সবাই আমরা চাচ্ছিলাম যে এটা সবার কাছে পৌঁছাক, আমাদের এই কথাটা সবার কাছে পৌঁছাক। না, আমার মনে হয় যে আমরা উত্তরটা অন্যরকম করে পাচ্ছি। অধ্যাপক নাজমা শাহীন জানতে চাচ্ছেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে তখন কি শুধু তারাই করেছে, নাকি সঙ্গে নর্থ সাউথ, আইইউবি বা ব্র্যাক বা আরো যেসব স্টেট ইউনিভার্সিটি, ড্যাফোডিল, তাদের শিক্ষার্থীরাও ছিল? তাদের শিক্ষার্থীরা ছিল না আমাদের সাথে, তখন আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ছিলাম। আচ্ছা, সেটি উনি জানতে চাচ্ছেন, অধ্যাপক নাজমা শাহীন সেটি জানতে চাচ্ছেন। তারা কি আলাদা আলাদা ভাবে কোনো আন্দোলন করেছে? জি, তারা সব ভার্সিটি তাদের নিজস্ব জায়গা থেকে মানববন্ধন করেছে আজকে। আমরা সবাই এটা তো সবাই হয়তোবা জানেন, আমাদের এখানে হয়েছে, তারপর নর্থ সাউথ হয়েছে, ব্র্যাকে হয়েছে, আর মানববন্ধন হয়েছে। জি, মানববন্ধন। আর একটা জিনিস আমি একটু শুনতে চাই মেনন আপনার কাছ থেকে। আমি যেটা বুঝতে পারছি যে আসলে তাদের এই যে ক্ষোভের প্রকাশটা যেটা হলো যে এই যে 7% ভ্যাটটা, সেটি হলো স্টুডেন্টদের উপরে চাপানো হয়েছে। আসলে সরকার বোধহয় এটা বিশ্ববিদ্যালয়কে বলেছিল দিতে, তারা নিজেরা না দিয়ে এটা স্টুডেন্টদের উপর চাপিয়েছে। স্বাভাবিকভাবেই এখন অধিকাংশ ছাত্রই আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। তো সুতরাং এদের সংখ্যাটা ব্যাপক। আর এই যে বিচ্ছিন্ন আন্দোলনের একটা ধরন দেখে বোঝা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কোনো স্টুডেন্ট ইউনিয়ন নাই বা কোনো একটা সমন্বিত কোনো অর্গানাইজেশন না থাকার কারণে যার যার মতন করে স্বতঃস্ফূর্তভাবে তারা আন্দোলন করেছে, এবং এটা কিন্তু আসলে এক অর্থে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ যদি একক একটা সংগঠন থাকতো, তাহলে সেই সংগঠন হয় সরকারকে আলটিমেটাম দিত অথবা সরকার তাদের সাথে আলোচনা করত। সুতরাং আমি মনে করি এটা কিন্তু আজকে ইস্ট ওয়েস্ট দেখবেন যে এরপরে একযোগে যখন কি সমস্ত ইউনিভার্সিটি যখন রাস্তায় নেমে যাবে, তখন কিন্তু পরিস্থিতি খুব বিব্রতকর হবে। আমি আপনার অবজারভেশনে আসছি। আমার একটু খুব অবাক লাগে, সেটা হলো যে স্টুডেন্ট ভ্যাটটা দিবে কেন? স্টুডেন্ট কি কিছু, আমি এই জায়গায় আসছি, এখানে যে প্রফিট করে ভ্যাটটা কিন্তু তার দেওয়ার কথা। আমি আসছি অধ্যাপক নাজমা শাহীন, আমি দুটো প্রশ্ন তার কাছে করতে চাই। একটি বিষয় হচ্ছে মেনন, আপনাদের এই 7.5% ভ্যাট দেওয়ার ফলে কি পরিমাণ খরচ আসলে বেড়ে যাচ্ছে, পার সেমিস্টার বা পার ইয়ার যদি আমরা ধরি? আপনি কি আমাকে একটা ধারণা দিতে পারেন কিনা? প্রায় 4.5 থেকে 5,000 টাকার মতো।
কি মাসিক নাকি প্রতি সেমিস্টারে? প্রতি সেমিস্টারে। প্রতি সেমিস্টারে আমাদের যেই মূল টোটাল অ্যামাউন্ট আসে ওটার উপরে 7.5% ভ্যাট, তো এতে করে প্রায় 4,500 থেকে 5,000 টাকার, মানে গড়ে প্রত্যেক শিক্ষার্থী 5,000 টাকা করে, 5 থেকে 6,000 টাকা, 5 থেকে 6,000 টাকা করে খরচ বেড়ে যাচ্ছে, যেটি বছরে প্রায় 15 থেকে 20,000 টাকা, তাই তো? জি। আচ্ছা, আর একটা ছোট প্রশ্ন আপনার কাছে একটু জেনে রাখি, সেটা হলো আপনারা কি এই দাবিটি সরকারের কাছেই করছেন নাকি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কাছেও করতে পারেন যে এই ভ্যাটটি আমরা কেন দেবে তো শিক্ষা প্রতিষ্ঠান? জি, আমরা প্রধানত আমাদের উদ্দেশ্য ছিল যে ভার্সিটির সবার দৃষ্টি আকর্ষণ করা, যে তারা আমাদের পক্ষ থেকে সরকারকে, কারণ আমরা একটু আগে যে বললেন যে আমাদের আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা যারা পড়ি তাদের আমাদের তেমন কোনো সংগঠন বা এরকম টাইপের কিছু নেই, আমরা নিজেদের উদ্যোগে এটা করেছি এবং আমরা চেয়েছিলাম যে এটা জাস্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য ভার্সিটি। না, আমার প্রশ্নটি হচ্ছে আপনাদের দাবিটি কার কাছে? সরকারের কাছে যে ভ্যাট প্রত্যাহার করা হোক নাকি প্রতিষ্ঠানের কাছে যে প্রতিষ্ঠান যেন এই ভ্যাট, প্রতিষ্ঠান যেন এটার কোনো মানে দৃষ্টিপাত করে? মানে আমি যেটা বুঝতে পারছি যে তারা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদটা হলো এটার বিরুদ্ধে। এখন এটা ইউনিভার্সিটি দিবে না সরকার এটা দিবে, এটা হলো তারা আলাপ আলোচনা করে ঠিক করুক, এটা যাতে কোনোভাবে স্টুডেন্টদের উপরে না পড়ে। আমি আসছি এবং আবু নাইম মেনন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ৭১ জার্নালের সময় দেওয়ার জন্য। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফেরত আসছি আলোচনায়। একাত্তর জার্নাল, আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা এবং ফিরে আসছি এই আলোচনায়। যে আলাপটি করছিলাম জনাব মুস্তাফিজ, একটি প্রসঙ্গ আমার খুব মানে হঠাৎ করে শুনতে শুনতে মনে হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে ভ্যাটটি চাপানো হয়েছে, আমরা বলছি যে যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় সেহেতু তারা এই ভ্যাটটি দেওয়ার কথা নয়, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরে যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো আছে সেই প্রত্যেকটা স্কুল কিন্তু ভ্যাট নেয় শিক্ষার্থীদের কাছ থেকে। মানে এটি কিভাবে তাহলে অনুমোদিত হতে পারে? না, এটা তো কোনোভাবেই না। এবং মানে ইংলিশ মিডিয়াম স্কুলের মানে অধিকাংশ ক্ষেত্রেই তো আর্থিক সচ্ছলতা থাকার কারণে সেটা হয়তো অনেকে গায়ে লাগছে না, গায়ে লাগলেও হয়তো সেটা হজম করছে, কিন্তু বা কোনো এরকম স্টুডেন্ট ফোরামের মতো কোনো ফোরাম নেই দেখি আসলে। এটা একটা সাংঘাতিকভাবে একটা অধিকার বঞ্চিত, এবং প্রত্যেকটা গার্জিয়ান কিন্তু ঢাকা শহরে সাফার করছে আর কি, তার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সে একটা ইংলিশ মিডিয়ামের স্কুলে কিন্তু পড়াতে পারছে না বাচ্চাদেরকে। এই একটা ক্রাইসিস। আর সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, মানে অধিকাংশ ছাত্ররা সেখানে পড়াশোনা করে এবং সেখানে কোথাও কোনো ছাত্র সংগঠন নেই, কোনো স্বীকৃত ছাত্র সমিতি নেই বা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কোনো অর্গানাইজেশনাল কোনো কাঠামো নাই, সাংগঠনিক কাঠামো নাই ছাত্রদের। এই অবস্থায় যে পরিস্থিতিটা তৈরি হলো, অর্থাৎ আমি নিশ্চিত যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ওই শিক্ষা প্রতিষ্ঠানই বলেছে যে এইটা আসলে আমাদের না দায়, এই দায়টা হচ্ছে তোমাদের, তোমরা আন্দোলন করো, সরকারের চাপ প্রয়োগ করো যাতে এই ভ্যাটটা প্রত্যাহার করা হয়। এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। এখন এইটা কোনটা যুক্তিসঙ্গত, এটা নিয়ে যে তারা দুই পক্ষের সঙ্গে আলোচনা করবে, দাবি জানাবে, সেই দাবির অবস্থাটা কিন্তু নাই। তারা রাস্তায় বেরিয়ে এসছে এবং আমার ধারণা যে এখন ঢাকা শহরে যতগুলি প্রাইভেট ইউনিভার্সিটি এরা যদি একযোগে এখন বের হয়ে আসে, একটা বিশৃঙ্খল তৈরি হবে। আমি মনে করি এখন এই অবস্থায় সরকারের মূল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে মালিকদের সাথে বসা উচিত এবং সমাধান করা উচিত। আমি আপনার ঠিক এই কথাটি সূত্র ধরে আমি আসছি আপনার কাছে, একটু যদি যুক্ত করে আমাকে বলেন যে একটি নতুন ধরনের পরিস্থিতির কিন্তু উদ্ভব হয়েছে, সেটি হলো যে এই ভ্যাট নিয়ে বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই কিন্তু তার বক্তব্যে উল্লেখ করেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ভ্যাট চাপিয়ে দিয়েছে এই সরকার। আজকে আসাম হান্নান শাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি বলেছেন যে আমরা এই কর্মসূচিকে সমর্থন করছি, তাদের উপর অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে। এবং আরো যুক্ত করে দিতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ফোরামের যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শান্তি আনয়নের জন্য তারা কর্মসূচি দিতে চান। এখন বিষয়টি হচ্ছে যে এখন তারা অপোজিশনে বলে খুব সহজে তারা সমর্থনটা দিচ্ছে, তারা সরকারে থাকলে কি করত সেটা এখন আমাদের বিচার্য বিষয়। আমার কাছে মনে হয় সরকারে থাকলে এই একই রকমই হতো। তো অতএব অপোজিশনে থেকে যে জিনিসটা খুব সহজে বলা যায়
সরকারি থেকে কিন্তু অত সহজ নয় এটা। ছাড়া আমি যে জিনিসটা বলছি যে 7.5% ভ্যাট যেটা দিতে হচ্ছে, এটার সাথে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই, সেটা হলো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি যে বেতন নিচ্ছে, কোন বিশ্ববিদ্যালয় কত বেতন নিচ্ছে এবং এই বেতন কাঠামোর কি কোনো নিয়ন্ত্রণ আছে কিনা, স্বীকৃত কোনো পদ্ধতি আছে কিনা, মানে সেই প্রসঙ্গটি যদি তোলা হয় তাহলে এটি কি শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? আমার তো মনে হয় আরো নিম্নগামী হওয়া উচিত এই বেতন কাঠামো। প্রাইভেট লেভেলের সবগুলোর ক্ষেত্রেই এই জিনিসের একটু নজরদারি। দেখবেন যে এক ইউনিভার্সিটির তাদের যে কোর্স ফি বা সেমিস্টার ফি এক এক রকমের, তো সেটা কেন হবে? সেটা তো হওয়া উচিত না। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে বেতন ছাত্রদের যে বেতন কাঠামো সেটা কি আলাদা আলাদা? তা তো না, একটা পাবলিক না, প্রাইভেটের সাথে পাবলিক ইউনিভার্সিটির বেতন কাঠামোর না আমি বলছি যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলি তো সব একই থাকার কথা। না, উনি বলছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় তো সব একই, তাহলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই ব্যাপারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই কেন? বা বিশ্ববিদ্যালয় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মালিকরা যে ছাত্রদের রাস্তায় নামিয়ে দিল, এই ব্যাপারে তাদের বক্তব্য কি? আমি মনে করি একটা চরম একটা আসলে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি মানে তৈরি হয়ে আছে, যেটার এখন বিস্ফোরণ মুখ একটা পরিস্থিতি হয়তো আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে। মানে আমি একটি বিষয় আসলে সত্যিকার অর্থেই জানতে চাই, আমি জানি না এটি আজকে আসলে সেই পরিসর আছে কিনা, এই বিষয় নিয়ে জানতে চাই, আমার কয়েকটি পত্রিকা দেখবার ইচ্ছা আছে। সেটি হলো আমার কোথাও যেন মনে হয়, কোথাও একটা নিজের মনের মধ্যে মনে হয় এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে চাই যদি আমরা সম্ভব হয়। ব্যাংকক হামলার হোতা ঢুকেছে বাংলাদেশে, আশা করছি আমরা কারোর সাথে যুক্ত হতে পারবো থাইল্যান্ডে, যদি কোনো সাংবাদিক আমাদেরকে সাহায্য করেন এই বিষয়ে। যাই হোক, এটি সন্দেহ করা হচ্ছে যে বাংলাদেশে, থাইল্যান্ড পুলিশ সন্দেহ করছে যে বাংলাদেশে এই মূল যে ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তি, তিনি এখন আশ্রয় নিয়ে চলে এসেছেন। আমি যে প্রসঙ্গটি উল্লেখ করছিলাম যে কোথাও একটা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে কিনা আপনারা দুজনে একটু বিবেচনা করে বলবেন। সেটি হলো যে এই মেধাবী শিক্ষার্থীদেরকে একভাবে ঠেলে দেওয়া হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণী যারা কিনা একটু টাকা পয়সা খরচ করতে পারে ছেলে মেয়েদের জন্য, তারা ছোটবেলা থেকেই ইংরেজি মাধ্যমে পড়বে, ইংরেজি মাধ্যমে পড়ে তারা হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, না হলে বিদেশে পড়তে চলে যাবে, এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত যারা অন্য অন্য জায়গায় চান্স পাচ্ছে না তারা এসে পড়বে। এবং এটি একটি চক্রাকারে ঘুরছে কিনা বিষয়টি, যে সবচেয়ে মেধাবী যে ছেলেটি সে বিদেশে গিয়ে যদি ফেরত আসেও তার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, কারণ সেখানে শিক্ষক হওয়ার সম্মানও আছে, আবার একটা ডিসেন্ট লাইফের নিশ্চয়তাও আছে, ভদ্রচিত্ত জীবনের নিশ্চয়তাও আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সে আর তখন থাকবে না। সুতরাং দ্বিতীয় তৃতীয় সারির যে ছেলে মেয়েরা আছে ক্রমশ তারাই এসে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং এই চক্রই চলতে থাকবে। মানে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে। ধাপেই হচ্ছে, যেমন আমাদের যে বেতন কাঠামো এবং আমাদের যে শিক্ষকদের যে অবস্থা, আমরা এখন তো আন্দোলনেই নেমেছি। অনেক মেধাবী কিন্তু আর দেশে ফিরছে না, যাদের বাইরে যখন তারা ভালো চাকরি পেয়ে যায়। আবার অনেকেই কিন্তু নারীর টানে, দেশের টানে সেই সমস্ত ত্যাগ করে চলে আসে। সেই ধরনের শিক্ষকও কিন্তু আমাদের আছে। এখন যেটা হচ্ছে যে সেই এক স্তরে আমরা কিছু মেধাবীকে হারিয়ে ফেলি, আবার আরেক স্তরে যেটা মিথিলা বলল যে তারা এসে তখন আর কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম বেতনে এইভাবে চাকরি করবে, তারা প্রাইভেটে যদি বেশি বেতন পায় তাহলে সেই দিকে আস্তে আস্তে ঝুঁকবে। তো দুই ভাবেই কিন্তু আমরা আমাদের মেধাবীদের, আমার মনে হচ্ছে যে বিষয়টি কিন্তু ক্রমশই সেদিকে যাচ্ছে। এটা কিন্তু অলরেডি এই পরিস্থিতিটা মানে এখনকার এই নতুন পে স্কেলের মাধ্যমে ত্বরান্বিত হবে তা না, এটা কিন্তু অনেকদিন ধরে প্রক্রিয়াটা হচ্ছে। আমি সেই কথাই বলছি। এবং একই সঙ্গে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নাকি শিক্ষক নিয়োগে যখন নাকি দলীয়করণ, দুর্নীতি এই মাত্রাগুলো যখন নাকি বাড়ছে, তখন কিন্তু আরো বেশি মেধাবী। এই জায়গাটাতে একেবারেই আমি প্রতিবাদ করছি, কারণ হচ্ছে যে গত 6 বছরে আপনি কটা ঘটনা দেখাতে পারবেন যে দলীয়করণ
কিংবা দলীয় ভিত্তিতে আমরা মেধাবীদেরকে বাদ দিয়ে কম মেধাবীদেরকে নিয়োগ দিয়েছি, সে তথ্য ছাড়া এরকম ঢালাও ভাবে বোধহয় আমি এই কথা বলা যাবে না। এটা যদি না হয় তাহলে তো সবচেয়ে সুখের বিষয়। আমি গত 6 বছরের তাহলে যদি নিশ্চয়তা যদি এত একটা স্বীকৃত বিষয় থাকতো, তাহলে কেন মাঝে মধ্যে আমরা মিডিয়াতে এই খবরগুলো তো আসছে না, ইদানিং কি খুব বেশি আছে? ইদানিং কিন্তু খুব বেশি একটা আপনারা মিডিয়াতে সেগুলো লিখতে পারেন না যে নিয়োগে অনিয়ম কিংবা মেধাবীকে বাদ দিয়ে আমরা কম মেধাবীকে নিয়ে এসেছি। এটা কি আপনি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলছেন না শুধু ঢাকা ইউনিভার্সিটির কথা বলছেন? ইদানিং কিন্তু আপনি পত্রপত্রিকা খেয়াল করেছেন কিনা, এই ধরনের নিউজের মাত্রা কিন্তু অনেক কমে গেছে, যেটা নাকি আমরা আগের গভর্নমেন্টের সময় প্রায় প্রতি মানে অন্তর দেখতে পারতাম। এই ধরনের পুরনো হয়তো রেজিস্টার হয়ে গেছে। এখন যদি এই ব্যাপারে যদি দুর্নীতি মুক্ত হয়, এটা তো অবশ্যই আমাদের, কারণ আমরাও তো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা, আজকে এখানে আসছি, সুতরাং এটা তো আমাদের একটা ভালোবাসার জায়গা পাবলিক মানে ইউনিভার্সিটি গুলো। সেটা যদি হয় খুবই ভালো, কিন্তু প্রবণতাটা যেটা হলো যে একটা মেধাবী শিক্ষার্থী সে বাইরে যাচ্ছে, বাইরে ফিরে এসে কিন্তু সে যত সহজে প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করতে পারে, নানান রকম জটিলতার কারণে হোক বা বেতন কম হোক, নানান কারণে কিন্তু সহজে সে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু ঢুকতে পারে। এটা বাস্তবতা। আপনি পাবলিক ইউনিভার্সিটিতে মুহূর্তের মধ্যে একজনের সে শিক্ষক হিসেবে ঢুকতে পারে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি কি পারে? না, আমাদের তো প্রক্রিয়া আছে। এটা একটা পদ অ্যাডভার্টাইজ হতে হবে। আমরা যারা মুস্তাফিজুর যেটা বলার চেষ্টা করছেন যে কারণেই হোক, যে কারণেই সিস্টেমটা এরকম। আমি প্রশ্নবিদ্ধ করছি না, আমি যে কোনো লোককে এখন চাইলাম আমি মালিক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় তো সেটা যে কারণেই হোক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢোকাটা সহজতর। একটা এই কারণে যখন একটা মানে খুব মেধাবী, আপনি যেটি কথাটা আসলো যে বাইরে পড়াশোনা করে এসেই কিন্তু সে চট করে মানে মুহূর্তের মধ্যে সে ঢুকে পড়ছে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেটা পাবলিক ইউনিভার্সিটি। ফলে এমনিতেই কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে পাবলিক ইউনিভার্সিটি গুলির অবস্থাটা কিন্তু সব মিলিয়ে বেতন ভাতা কম হোক, সুযোগ সুবিধা কম হোক, আর আমলাতান্ত্রিক প্রক্রিয়া হোক, সংকুচিত হয়ে আসছে না। এবং সেই একই জায়গায় আমরা এখনো স্বীকার করি না যে এটা সংকুচিত হয়ে আসছে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়গুলোতেই প্রথম তাদের প্রেফারেন্স থাকে চাকরি হিসেবে। তারা কিন্তু শিক্ষাগতটাকেই প্রথম আসতে চায়। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের কিন্তু আকর্ষণটা এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগতা। তারপরে হয়তো তারা অন্য দিকগুলোতে যায় না। আমি যেটি মানে প্রশ্নটি যেটি করেছিলাম যে এটি একটা সুদূর প্রসারী সম্ভাবনা তৈরি করে ফেলছে কিনা। ফেলতে পারে, ধারাটি এরকম হয়ে যাচ্ছে কিনা, বিশেষ করে যখন মধ্যবিত্ত দেখছে যে তার ইংরেজি মাধ্যমে পড়ুয়া যে ছেলেটি বা মেয়েটি এত প্রতিযোগিতার মধ্যে গিয়ে আসলে একটা হিমশিম খাওয়ার অবস্থা হয়, তখন সে খুব সহজেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে দেয়। সেই ছেলেটি মেয়েটি আবার যখন ভালো রেজাল্ট করছে বা ফলাফল করছে, সে এসে আবার শিক্ষক হয়। মানে সব মিলিয়ে এরকম একটি ধারা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় কিনা। ৭১ জানুয়ারি বিরতির সময় হয়েছে, আরো একবার ফিরে আসছি। একাত্তর জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি। চটপট কিছু পত্রিকা একটু দেখে নেই, দুই একটা, যদি আর কোনো খবর থাকে। আমাদের সাথে আসলে থাইল্যান্ডের এই খবরটার জন্য আমরা কাউকে মানে পারছি না এই মুহূর্তে কথা বলতে, কিন্তু এটি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। খুবই উদ্বেগজনক খবর, কারণ মানে যে ধরনের ঘটনাটা ব্যাংককের মতন একটা মানে টুরিস্ট একটা শহরে ঘটেছে, যেটা কখনো ঘটেনি, এত বড় ঘটনার যদি কোনো আলামত যদি আমাদের দেশে মানে ঢোকে এবং সেটা যদি থাই পুলিশ যদি সন্দেহ করে, নিশ্চয়ই তাদের সন্দেহ করার মতো নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা কিন্তু খুবই অ্যালার্মিং। তাহলে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু বাংলাদেশকেও কিন্তু আরেকভাবে সারা বিশ্বে আরেকভাবে চিত্রিত হবে। এবং আমাদের জন্য কিন্তু এই যে ব্যাংকক সহ মালয়েশিয়া যেগুলি বেশ এখনো পর্যন্ত উন্মুক্ত দেশ, সেগুলি কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের দেশের নিরাপত্তার জন্য এইটা খুবই একটা সিগনিফিকেন্ট একটা খবর, যেটা আসলে সত্য কি সত্য না সেটা ব্যাপারে আমার মনে হয় কঠিনভাবে এবং গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা দরকার, তদন্ত করা দরকার। আচ্ছা, একটু অধ্যাপক নাজমা শাহীন কিছু বলবেন? হ্যাঁ, সেটা হলো যে এটা তো অবশ্যই আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে এই ধরনের
সন্ত্রাসী বোমা হামলাকারী যদি বাংলাদেশে এসে আশ্রয় নেয়, আমরা তো এমনিতেই জঙ্গিবাদীদেরকে নিয়ে নানান রকম ইয়ের মধ্যে আছি, এটাও তাহলে একটা নতুন একটা সমস্যা হিসেবে আমাদের দেশে ইয়ে হবে। আর যেটা হলো যে জিনিসটা হচ্ছে ব্যাংককে একটা বোধহয় যাওয়ার পথ, খুব সহজে যাওয়ার পথ আছে, যেই পথ ধরে বাংলাদেশ থেকে যায় অনেকটা বোধহয় সেই পথ ধরেই আসার একটা বিষয়ও আছে। সেই পথগুলো সম্পর্কে এখন আসলে সরকারের এবং গোয়েন্দা সংস্থাগুলোর একটু সতর্ক হওয়ার বিষয় আছে, এবং সেটি আমার মনে হয় যে থাই পুলিশেরও একটা ভূমিকা থাকার খুব দরকার আছে, যে কি করে কোন পথ দিয়ে আসলে। এটা তো আমার তো মনে হয় অবিলম্বে থাই পুলিশের সাথে বাংলাদেশের পুলিশের একটা মানে যৌথভাবে এটার একটা উদ্যোগ নেওয়া উচিত। এরপর একটা খবর দেখছিলাম সমকালীন, একটু চটপট দেখি ডেইলি স্টারে কি আছে। একটা ব্রেকিং নিউজ দেখতে পাই, বাংলাদেশ প্রতিদিন আছে, আওয়ামী লীগের একক নিয়ন্ত্রণে রাজনীতি, 15 আগস্ট কেক কেটে উৎসাহিত করা হয় খুনিদের, পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ, গুলি, আহত 15, অনেক হানাহানি হলো, এখন ঐক্য চাই সৈয়দ আশরাফ। এরপর রয়েছেন একটি খবর রয়ে গেছে যেটি খুব গুরুত্বপূর্ণ, দুইজনের কাছ থেকে জানতে, খালেদা জামাত বাহাইন্ড লুজিং জিএসপি ফ্যাসিলিটি। এটি নিয়ে খুব বেশি কিছু আসলে আলোচনা করার নেই, কারণ মাত্র প্রধানমন্ত্রী এটি বলেছেন, এবং সেক্ষেত্রে এটি এর আগের বার বহু ধরনের কথা হয়েছে। যদি সত্যি হয়ে থাকে তাহলে একটু প্রমাণ তথ্য আমরা কেন পাই না সেটি আমরা জানতে চেয়েছি অনেকবার। যাই হোক, কিন্তু আমি যে প্রসঙ্গটিতে কথা বলতে চাই দুটি বিষয়। একটি হচ্ছে মোবাইল ফোন কার্ডের পুনর্নিবন্ধন, সিম কার্ডের পুনর্নিবন্ধন করার একটি নির্দেশ এসেছে। মানে এতে কি ভোগান্তি বাড়বে কিনা? না, ভোগান্তি বাড়লেও আমার মনে হয় যে আমাদের হারে যে হারে সিমের অপব্যবহার হচ্ছে এবং যেভাবে অবাধ, সেখানে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তাটাও কিন্তু আপনার বিঘ্নিত। আপনার নিশ্চয়ই জানা আছে আমাদের আশেপাশের দেশগুলো, ভারতে, নেপালে বলেন, সিম কিন্তু যে কেউ নিতে পারে না। আমাদের রাস্তায় রাস্তায় ফুটপাতে যেভাবে ফেরি করে বিক্রি হয়, এটা কিন্তু শুধু এটা কথা বলার বিষয় না, এটা তো পুরো নিরাপত্তার সাথেও জড়িত। বহু অপরাধের উৎস তো এই সমস্ত সিম, অবৈধ সিম, যেগুলি কোনো নিবন্ধন নেই। তো সুতরাং আমি মনে করি যে আমাদের যে মন্ত্রী তারানা হালিম, তার আজকে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে ব্যাখ্যা করছিল আমার কাছে খুবই ভালো লাগছিল এবং খুব আমার যুক্তিসঙ্গত কথা বলছিল আর কি। এবং আমার মনে হয় যে এই ব্যাপারে ইতিমধ্যে আমি মনে করি যে একটা অপরাধের মধ্যে আমরা করে ফেলেছি, যে এই মোবাইল কোম্পানিগুলো কেন এতদিন পর্যন্ত এই ধরনের অবাধিতভাবে ব্যবসা করে গেল। শুধুমাত্র তারা তাদের পুঁজির কথা চিন্তা করলো, কিন্তু তারা যে দেশে ব্যবসা করছে সেই দেশটা নিরাপত্তার কথা চিন্তা করছে না, অপরাধের কথা চিন্তা করছে না। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে খুবই একটা মানে রেস্ট্রিকশন দরকার, এবং নিবন্ধন ছাড়া কোন রকম সিম, প্রতিটা সিমের মালিককে কে ব্যবহার করছে সেটা যাতে শনাক্ত হয়, সেইটার ব্যাপারে একটা কড়াকড়ি সিদ্ধান্ত হওয়া উচিত। এবং আমরা কিন্তু অনেক সময় দেখি যে অনেকগুলো সিম যেগুলো মানে অপরাধের সাথে জড়িত থাকে, পরে যখন ওই সিম গুলোকে ইয়ে করা হয় তখন কিন্তু ট্র্যাক করা হয়, তখন কিন্তু তার কোনো মালিক খুঁজে পাওয়া যায় না এবং সে পর্যন্ত কিন্তু ধরা যায় না। এবং ওই যে জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় সিম খুঁজে পাওয়া যায় পুকুরের মধ্যে, হ্যাঁ, অর্থাৎ মানে অপরাধ করে ফেলে দেওয়া হচ্ছে। তো সেই কারণে নিবন্ধন হলে আপনাকে হুমকি দিল একটা মোবাইল, আপনি মোবাইল নম্বরটা দেখলেন, আপনি পুলিশকে জানালেন, তারপরে দেখা গেল যে ওই সিমের কোনো মালিক নেই। এটা কিন্তু অন্য কোনো দেশে, ইভেন আমি নেপালেও দেখেছি, দু দফা আমি সাম্প্রতিক সময় যেও দেখেছি, আপনি কঠিন ব্যাপারে আপনি পাসপোর্ট, ছবি, তারপর পুরো একটা বড় ফর্ম পূরণ করার পরে কিন্তু আপনি একটা সিম পান। অত সহজ না। ছোট দেশ বলে আপনি যে সিম যে দরে বিক্রি হবে এরকম কোন ব্যবস্থা নেপালেও অন্তত আমি দেখি নাই। একটা ছোট প্রসঙ্গ আরেকটি বাকি রয়ে গেল, যে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের শুনানির জন্য আরো একবার সময় চেয়েছিল আসামি পক্ষের আইনজীবীরা, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং 3রা নভেম্বর পুনরায় দিন ধার্য করা হয়েছে, মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আশাবাদী হচ্ছেন কিনা অধ্যাপক নাজমা শাহীন এই বিষয়ে? অবশ্যই আশাবাদী হচ্ছি, কারণ আমরা তো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটা তো আমাদের দীর্ঘদিনের দাবি, এবং এই যে বিচার প্রক্রিয়ায় যে আস্তে আস্তে করে এদের যে বিচারগুলো হচ্ছে এবং সেগুলো কার্যকর হচ্ছে, সেটাই তো আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকে যে দাবিগুলো ছিল যুদ্ধ অপরাধীদের এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচারের, সেটার একটা কার্যকরী ইয়ে আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে অবশ্যই আমরা আশাবাদী
সময় খুব কম আছে। এটা শেষ আসলে মন্তব্য। আমরা ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত যখন হয় তখন কিন্তু আশাবাদী হই যে একটা বোধহয় মামলা খুব দ্রুত নিষ্পত্তি হবে এবং একটা বিচার হবে, কিন্তু ট্রাইব্যুনালেরও আসলে মাঝে মধ্যে এমন গতি প্রকৃতি এবং এমন ভাবে সময়গুলো হয় তখন মনে হয় যেন সাধারণ আদালতের সাথে ট্রাইব্যুনালের কোনো পার্থক্য নেই। সুতরাং আপনার সাথে আমিও আশাবাদী যে ট্রাইব্যুনাল যত অ্যাক্টিভ হবে, যত দ্রুত এগুলো নিষ্পত্তি হবে, আমরা যদি একটু হাফ ছেড়ে বাঁচবো, অন্তত স্বস্তি পাবো যে না, এই সরকারের আমলে এই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে। অনেক ধন্যবাদ জনাব মুস্তাফা ফিরোজ, অনেক ধন্যবাদ অধ্যাপক নাজমা শাহীন, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আপনারা ৭১ জার্নালের দর্শক এবং ৭১-এর দর্শক, সেটি আমরা জানি, আমরা বিশ্বাস করি, এবং আপনারা আমাদের সাথে সবসময় আছেন সেই প্রত্যাশা নিয়ে শুভরাত্রি সবাইকে। দেশের সব মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধন শুরু হচ্ছে রোববার। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলছে সরকার। অর্থমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন, স্বতন্ত্র বেতনের দাবিতে অনড় অবস্থান। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরে না পাওয়ার জন্য ঘরের শত্রুদের দায়ী করলেন প্রধানমন্ত্রী। সব ষড়যন্ত্রকারীর বিচারের ঘোষণা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর আপিল শুনানি শুরু। রাষ্ট্র এবং আসামি পক্ষকে লিখিত যুক্তি উপস্থাপনের নির্দেশ। Impact. European Union leaders have finally been given a plan to deal with the migration crisis, but will they accept compulsory quotas to take in thousands more asylum seekers? As more migrants break through police cordons in Hungary, there are heated words in the European Parliament. Are Europeans morally bound to welcome thousands more? Pushing back boats from piers, setting fire to refugee camps, or turning a blind eye to poor and helpless people, that is not Europe. We must be mad to take this risk with the cohesion of our societies. If we want to help genuine refugees, if we want to protect our societies, if we want to stop the criminal trafficking gangs from benefiting as they are, we must stop the boats coming as the Australians did. Queen Elizabeth makes history, outlasting her great-great-grandmother Victoria as the longest reigning monarch of the United Kingdom. The European Commission President proposes a mandatory quota system for 160,000 refugees. Rebels in Syria capture a northwestern airbase from the Assad government after a 2-year battle. Rwanda's Supreme Court says it will hear a case that will affect President Kagame's political future. And residents in Beirut throw garbage bags into the Prime Minister's office in protest against corruption and political incompetence.